এই মুহূর্তে আপনারা গোসাবা ব্লকের অন্তর্গত বালিদ্বীপের উল্টোপাড়ে সোনাগাকে দেখছেন। 31 তারিখ দুপুরবেলা ড্রোনে তোলা ছবি এটা। জেসিবিটা যেখানে কাজ করছে সেখানে একটা নতুন পাকা বাড়ি ছিল, আরও 5 হাত এগিয়ে ছিল বাঁধের রাস্তা, কিন্তু বানের তোড়ে এখন আর কিছুই নেই। শুধু গোসাবা নয়, প্রায় গোটা সুন্দরবনেরই একই অবস্থায় আছে। সেই সুন্দরবন যা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জৈব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম, যে সুন্দরবনের গঠন নিজেই নিজেকে রক্ষা করতে পারে বলে গবেষণার বিষয় হয়ে উঠেছিল এক সময়, কি হলো তার? কোথায় এর শেষ? আবার নতুন করে মাথা তুলতে পারবে সুন্দরবন? গত বছর আমপানের পর কোয়ারেন্টাইন স্টুডেন্ট ইউথ নেটওয়ার্কের পক্ষ থেকে যাত্রা শুরু আমাদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে। তখন থেকেই একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছি আমরা। পরপর 2 বছর বুলবুল আর আমপান, প্রশ্ন আসছিল সকলের মধ্যেই, এর কি শেষ নেই? এবার ইয়াস এসে আমাদের সেই প্রশ্নকে আরো জোরালো করে তুলল। আগেরবার আমপানের অভিজ্ঞতা থেকে বিপদ আন্দাজ করে ইয়াস আসার আগে থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যথাযথ। দেখা গেল সমস্ত হিসেব উল্টে দিয়ে ঝড় না এসে প্রবল বন্যায় ভেসে গেল গোটা সুন্দরবন। এমন জলোচ্ছ্বাস 2009-এর আয়লাতেও দেখা যায়নি। 28শে মের ভরা কোটালের সাথে ইয়াসের জলোচ্ছ্বাস যুক্ত হয়ে জল 1 তালার সমান উঠে এলো, কোথাও কোথাও 2 তালার সমান। জমি পুকুর সব নিমেষের মধ্যে নোনা জলে ডুবে গেল। পশ্চিমের নামখানা কুলতলি থেকে শুরু করে পাথর প্রতিমা, গোসাবা, মোল্লাখালী, কুমিরমারি, সন্দেশখালী হয়ে বাংলাদেশ পটালে হিঙ্গলগঞ্জ, সব জায়গা সব জলের তলায় চলে গেল। ভেঙে পড়লো প্রচুর পাকা বাড়িও। মানুষজন গলা জল ভেঙে সাঁতার কেটে কোনো রকমের রাস্তার উপর উঠে এলেন। প্রাথমিকভাবে বেরিয়ে পড়েছিলাম শুকনো খাবার পৌঁছতে যে যে এলাকায় পারছি। যেতে গিয়েই মানুষদের সাথে কথা। আমরা এখন পরগনা জেলার রাঙাবেলিয়া অঞ্চলের পাখিলার গ্রামে আছি। এখন বালি বিজয়নগর 9 নম্বর গোসাবা থানা, তারানগর বড়মল্লাখালী। সুন্দরবন এলাকা পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম। জায়গাটা সুন্দরবন গোসাবা ব্লক কুমিরমারি দ্বীপ। কুমিরমারি সরকারপাড়া, কালীনগর বাড়ি নেজার থানা। আমরা যে প্রশ্নটা করছি ওখানকার মানুষও করছেন একই প্রশ্ন। এভাবে বছর বছর দুর্যোগ কেন আসছে? আমরা কি আর ভালো করে বাঁচবো না এই সুন্দরবনে? এরই মধ্যে 31 তারিখ গোসাবা ব্লকের পাখিরালয় রাঙাবেলিয়া সোনাগার উদ্দেশ্যে বেরোনো। আমাদের মনে কিন্তু সেই প্রশ্নগুলো সারাক্ষণই ঘুরঘুর করছে। যেতে যেতেই শুনছিলাম কাকতালীয়ভাবে গোসাবার অন্তর্গত বালিদ্বীপ ইয়াসে কোনো ক্ষয়ক্ষতিই হয়নি, বাঁধ ভেঙে কোথাও জল ঢোকেনি। একটু আশ্চর্য হলাম, কারণ এমনটা হলে একমাত্র বালিদ্বীপ হলো সেই দ্বীপ গোটা সুন্দরবনের ভেতরে যা ইয়াসে সম্পূর্ণ সুরক্ষিত। প্রশ্নটা আরো নির্দিষ্ট হলো, বালিদ্বীপ কি করে বেঁচে গেল? প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা বিদ্যাধরীর সরু খাঁড়িটার ভেতর ঢুকে পড়লাম। একদিকে বালিদ্বীপ, অন্যদিকে সোনাগাকে রেখে এক অদ্ভুত এবং অবাক করার জিনিস চোখে পড়লো খাঁড়ির দুদিকে। যে উত্তরগুলো আমরা খুঁজছিলাম যেন প্রকৃতি একটু আলো ফেললো। কি দেখলাম আমরা? এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন আমাদের নৌকো থেকে দেখা 2টো পাড়। কিছু ফারাক লক্ষ্য করছেন? বাঁ দিকে দেখছেন সোনাগার নদী পাড়, ওদিকটা ন্যাড়া দেখাচ্ছে কারণ ওখানে ম্যানগ্রোভ নেই। আর ডান দিকে যেদিকে সবুজ ম্যানগ্রোভের রেখা দেখছেন সেটাই হলো বালিদ্বীপ, যে বালিদ্বীপ সুরক্ষিত। ব্যাপারটা ভালো করে বুঝতে আমরা এখানে আবার 3রা জন ফিরে আসি, এবার ড্রোন নিয়ে। আকাশের ওপর থেকে দেখলে আরো ভালো করে যদি কিছু বোঝা যায়, দেখুন সেই ভিডিও। পাখির চোখ দিয়ে দেখলে ভালো করে বোঝা যাচ্ছে বালির নদী পাড়ে ম্যানগ্রোভ আছে, কিন্তু সোনাগার নদী পাড়ে ম্যানগ্রোভ নেই। গোসাবার দিকটা পচা জলে ডুবে আছে তখনও, অথচ বালিদ্বীপ মোটামুটি সুরক্ষিত, সবুজ হয়ে আছে। এলাকার মানুষের মতেও কি ম্যানগ্রোভই বাঁচিয়ে দিল এলাকাকে? শুনে নেওয়া যায়। প্রতিটা নদী বাঁধের কানা দিয়ে পর্যাপ্ত পরিমাণে ম্যানগ্রোভ উদ্ভিদ লাগালে বাঁধটা রক্ষা করা যায়। কারণ এখানটায় দেখা গেছে আমাদের এই গোসাবার এই বালি দ্বীপে, এই আমরা যে বিজয়নগর এখানে দাঁড়িয়ে আছি,
এইখানটায় একটা জায়গা আছে যেখানটায় হচ্ছে আপনার হচ্ছে 100-200 মানে ফুট নিয়ে যে কম মানে আপনার ম্যানগ্রোভ উদ্ভিদ দাঁড়িয়ে আছে, মানে পর্যাপ্ত পরিমাণে ঠাসা মতো, একদম সেখানে কিন্তু নদী বাঁধ কিছুই হয়নি। আর যে সমস্ত জায়গাতে নদী বাঁধে মানে আপনার উদ্ভিদ নেই আর কি, সেই সমস্ত জায়গাগুলোতে দেখলাম যে বাঁধের এটা খুব খারাপ অবস্থা, সেখান থেকে জল ভেঙে যেতে পারে। তবে তার একমাত্র উপায় হচ্ছে ম্যানগ্রোভ থাকলে ওরাকে মাটি ক্ষয় রোধ করবে, এবং ম্যানগ্রোভ থাকলে ঢেউয়ের আছাড়টাকে অনেকটা বাধা সৃষ্টি করবে, এবং ম্যানগ্রোভ থাকলে নদীর যে ক্ষয়টা রোধ হয়ে যাবে, মানে নদীর বাঁধের কাছাকাছি কোনো জল আসবে না, এবং ধস বলো বা ঢেউয়ের যে মাটি ক্ষয় সেগুলো আছড়ানো সেগুলো হবে না। লাগানো উচিত। দেখুন এখানে অনেক জায়গায় ভেঙে গেছে, যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে গাছ নেই, আমরা যেখানে যেখানে গাছ রয়েছে, যেইটুকু গাছ রয়েছে ওখানে ভাঙেনি। গাছ থাকলে মাটি থাকবে, মাটি থাকলে বাঁধ থাকবে, আর বাঁধ থাকলে কিন্তু কংক্রিট রাস্তা থাকবে। মূলত হচ্ছে ম্যানগ্রোভটা হচ্ছে যেসব জায়গাগুলো আছে আমরা সেটা দেখলাম বিভিন্ন দ্বীপে, সেই দ্বীপগুলোতে হচ্ছে ম্যানগ্রোভ থাকার কারণে নদী বাঁধগুলো ভাঙেনি, এবং বাঁধ না ভাঙার কারণে জলটার ভিতরে ঢুকেনি। কিন্তু যেখানে ম্যানগ্রোভ নেই সেখান থেকে নদী বাঁধ ভেঙে গেছে, হাওয়ার গতিবিধি ছিল যেহেতু বেশি, সেই কারণে নদী বাঁধ ভাঙার কারণে জলটা ঢুকে গেছে প্রচণ্ড। সন্দেশখালীর কালীনগর ন্যাজাটের দিকেও আগেই গেছিলাম দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, আবারও গেলাম। ওদিকের ম্যানগ্রোভের চিত্রটা ভালো করে বুঝতে একই চিত্র পেলাম। কালীনগরের দিকটায় তাও খানিক ম্যানগ্রোভ আছে, আর ন্যাজাটের দিকটা প্রায় ফাঁকা। ন্যাজাট পুরোপুরি জলে ডুবে গেছে, কালীনগর কিন্তু ডোবেনি। বাঁধ টপকে অল্প জল ঢুকলেও কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যায়। কি বললেন ওখানকার পৃথিবীর পাঠশালার এক শিক্ষক? কালীনগর নয়, যেখানে ম্যানগ্রোভ গাছ রয়েছে সেগুলোতে ভাঙেনি। তুলনামূলকভাবে বললে দেখা যাবে যে কালীনগরে ম্যানগ্রোভের পরিমাণটা একটু বেশি রয়েছে, কালীনগরে কম ভেঙেছে, আর ন্যাজাটে ম্যানগ্রোভের পরিমাণটা কম রয়েছে, তাই ন্যাজাটে একটু ভেঙে গেছে। তাহলে কি যেটুকু ম্যানগ্রোভ বালিদ্বীপের পাড়ে টিকেছিল কিংবা কালীনগরে, সেটাই কি এ যাত্রায় তাদের বাঁচিয়ে দিল? ভূগোলে আমরা পড়েছি নদী পাড়ে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল ইত্যাদি বিভিন্ন ধরনের ম্যানগ্রোভের একাধিক স্তর থাকলে গাছ এবং শ্বাসমূলের ঘন উপস্থিতি পাড়ের মাটিকে ভেতর থেকে শক্ত করে। একটা বড় বিল্ডিং এর ক্ষেত্রে পিলার গোটা কাঠামোয় যে কাজটা করে, ম্যানগ্রোভের ক্ষেত্রে সেই কাজটাই করে। ম্যানগ্রোভ থাকার কারণে নদীর বাঁধের ওপর যেখানে ম্যানগ্রোভ আছে সেই জায়গায় নদীর জল ধীরগতি সম্পন্ন হয়ে পড়ে, এবং পলি নদীর ভেতরে না পড়ে নদীর দুপারে গিয়ে পড়ে। ফলে ম্যানগ্রোভের ঘন উপস্থিতি শুধু যে ঝড়ের ছাপটা আটকায় তা নয়, নদী পাড় ভেঙে জল ঢোকার প্রবণতাও কমিয়ে দেয়। অনেকে এ কারণে ম্যানগ্রোভকে সুন্দরবনের প্রাকৃতিক সিভিল ইঞ্জিনিয়ার বলে থাকেন। এ ব্যাপারে দেশের নামকরা বিশ্ববিদ্যালয় IISc ব্যাঙ্গালোরের সমুদ্র বিজ্ঞান নিয়ে একসময় গবেষণা করা আমাদের এক চেনা বিজ্ঞানীকে জিজ্ঞেস করেছিলাম। এবং বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রা বাড়ছে, সেই সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রাই এই ঘূর্ণিঝড়ের শক্তির যোগান দিচ্ছে। কিভাবে ঘূর্ণিঝড়ের শক্তির যোগান দিচ্ছে, একটি সহজ যদি আমরা উদাহরণ জানতে থাকি, যে ঠিক যেমনি একটা ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন পেট্রোল বা ডিজেলের উপর নির্ভরশীল হয় তার শক্তির জন্য, তেমনি ঘূর্ণিঝড়গুলি আরো অন্যান্য ফ্যাক্টরের মাঝেও এই সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রার উপর প্রবলভাবে নির্ভরশীল তার শক্তির যোগানের জন্য। যার কারণে আমরা দেখতে পাবো যে আরব সাগরে কিছুদিন আগে বলতে 10-15 বছর আগে অবধি এত ঘূর্ণিঝড়ের সংবাদ শোনা যেত না, কারণ আরব সাগরে সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রা বা বঙ্গোপসাগরের তুলনায় অপেক্ষাকৃত কম ছিল। এখন বঙ্গোপসাগরেও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে সমুদ্রপৃষ্ঠ তাপমাত্রা দিনের পর দিন হয়ে যাচ্ছে, এবং যেটি ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য একভাবে দায়ী বলা যেতে পারে। তো যতদিন সমুদ্রের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে এবং সেই সময় যদি মৌসুমী বায়ু না হয়, তাহলে একটা সম্ভাবনা থেকে যায় যে কোনো ঘূর্ণিঝড় যেগুলো আগে নিম্নচাপ রূপে আছড়ে পড়তো, সেগুলো সেই নিম্নচাপ গুলো হয়তো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। এবং কিন্তু সুন্দরবনের যে একটা সুবিধা রয়েছে সেটি হচ্ছে সুন্দরবনে ম্যানগ্রোভের ঘনত্ব। ইদানিংকার গবেষণায় জানা গেছে যে ম্যানগ্রোভের ঘনত্ব
ম্যানগ্রোভ জঙ্গলের ঘনত্ব ঘূর্ণিঝড়ের এই তীব্রতাকে দুর্বল করতে অনেক ক্ষেত্রে সফল হয়। কিন্তু 10-15 বছরে আমরা দেখতে পেয়েছি যে ম্যানগ্রোভের ঘনত্ব সুন্দরবনে কমে গেছে এবং এর জন্য ঘূর্ণিঝড় তার শক্তি বজায় রেখেই একরকম ভাবে আছড়ে পড়ছে। এবং শুধু তাই নয়, ম্যানগ্রোভের আরো একটি উপকারী দিক হলো ম্যানগ্রোভের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। সেটি না থাকার জন্য এক একটা সাইড আমরা দেখতে পাবো যে অতি প্লাবনের শিকার হয়েছে। আগামী দিনগুলোতে আমাদের এটাই ইনশিওর করতে হবে, এটাই আমাদের ধরে রাখতে হবে যে আমরা যদি এইটুকু একটা স্টেপ নেওয়ার চেষ্টা করি যে যে জায়গায় ম্যানগ্রোভের ঘনত্ব কমে গেছে সেগুলো পূর্ব জায়গায় ফিরিয়ে আনতে, পূর্ব স্থিতিতে ফিরিয়ে আনতে, তাহলে হয়তো আমরা একরকম ভাবে রেহাই পেতে পারবো। শুভম দা ম্যানগ্রোভের কথা বলল, যদিও সুন্দরবনের অনেকের প্রশ্ন, ম্যানগ্রোভকে আগের জায়গায় ফিরিয়ে দিতে গেলে সেটা দীর্ঘ সময়ের ব্যাপার। কাল পরশুই ঝড় এলে তা সামলাবো কি করে? এই প্রশ্নকে আরো জোরালো করে তুলেছে খবরের কাগজে বেরোনো নানা শিরোনাম। সুন্দরবন ত্রাণ চায় না, সুন্দরবন কংক্রিটের বাঁধ চায়। খবরের কাগজে যে যাই বলুক না কেন, কংক্রিটের বাঁধ প্রসঙ্গে কিন্তু সুন্দরবনের মানুষেরই ভিন্ন মত আছে। আমরা মনে করছি কংক্রিট বাঁধ হলে ভালো হয় এবং ম্যানগ্রোভটা লাগাতেই হবে, তাহলে বাঁধটা রক্ষা হবে। আমরা চাইছি যে কংক্রিটের বাঁধটা নদীর যে মানে জলের সাইডটা এই দিকটাতে হোক, আর যে ম্যানগ্রোভটা বা প্রাকৃতিকটা এটা এই সাইডে থাক, কারণ দুটো থাকলেই আমাদের বেশি ভালো বলেই মনে হচ্ছে। নদীর জায়গা যে রিং বাঁধ হওয়া দরকার, অ্যাকচুয়ালি যেসব জায়গায় রিং বাঁধ নেই সেই জায়গাগুলো ভেঙে যাচ্ছে, ওটা রিং বাঁধ দরকার। রিং বাঁধ কি জিনিস? নদীর থেকে কিছুটা 200 গজ কিংবা 30 ফুট কিংবা 40 ফুট দূরে এসে বাঁধটা দিতে হবে। আচ্ছা, আর ওই 30 থেকে 40 ফুটের মধ্যে কি থাকবে? ওই জায়গাগুলো সরকারের ম্যানগ্রোভ গাছ লাগানো যাবে, গাছগুলো রোয়া যাবে ওই জায়গা। নদীর পাশে আর জায়গা নেই, ওই জায়গাগুলো বেরোলে ম্যানগ্রোভ রোয়া যাবে, তাহলে বাঁধটা রক্ষা হবে। এবং কংক্রিট বাঁধ অবশ্যই দরকার, মেন হবে মেন। বুঝতে পেরেছি। কংক্রিট যে সমাধান এটা একদমই ভুল, কারণ কংক্রিট দিয়ে যেটা হয়, যেটা বাঁধ বাঁধলে কী হয়, মাটির ওয়েটটা অনেক বেশি হয়ে যায়। যেহেতু এখানে জোয়ার ভাটা খেলে, সেহেতু বাঁধের ওয়েটটা অনেকটা বেশি হয়ে যায় কংক্রিটের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হয়, ওটাকে ধস নেমে যাওয়ার পরিমাণটা অনেক বেশি থাকে। আর একটা জিনিস হচ্ছে, ছোটোখাটো যদি ঝড় আসে ঢেউটাকেও কংক্রিটে আটকাতে পারবে, কিন্তু এইসব যে ইয়াস ফেয়াস এই বছরে এক আধবার আসছে, এর কোনো সমাধান নেই। তো সেইগুলোর জন্য কংক্রিটের বাঁধ একদম অনুপযুক্ত। কংক্রিটের বাঁধ নিয়ে শুভমদাকেও জিজ্ঞেস করেছিলাম, কি বলছে শোনা যাক। আমরা দেখেছি যে পলিপ্রোপিলিন এবং কংক্রিটের বাঁধ দিয়ে পুরো সুন্দরবনের বিভিন্ন জায়গা বাঁধ দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে। এটুকুই বলতে পারি যে এর উপর পর্যাপ্ত পরিমাণে কোনো গবেষণা হয়নি যে বদ্বীপপুঞ্জ এলাকায় জলের গতিবিধি এবং পলি জমা হওয়ার যে গতিবিধি, সেগুলো সেরকম পরিস্থিতিতে কংক্রিট বাঁধ কতটা কার্যকরী হতে পারে। তবে এটা বলা যায় যে উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন, এরকম টাইপের প্রকল্প সফল হয়নি। তার একটাই বড় কারণ হচ্ছে যে এই বাঁধগুলো যে জোনে চলছে, যেখানে পলি জমা হতেই থাকছে, সেখানে সেগুলো সেভাবে যে শক আসে সেই শকগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, এবং অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখবো সেখানে পাথর ধরেছে বা সেখানে স্লাইড করে নিচে পড়ে গেছে। এই নিয়ে কোনো পর্যাপ্ত পরিমাণে গবেষণা হয়নি, তাই এরকম টাইপের পদক্ষেপ হয়তো হিতে বিপরীত হতে পারে, সমস্যা সমাধানের থেকে নতুন সমস্যা খারাপ হতে পারে। শুভমদার কথাটাই এবার ছবিতে বুঝে নেওয়ার চেষ্টা করব অ্যানিমেশনের মাধ্যমে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, বড় মিডিয়া খবরের কাগজ যেভাবে সমাধানের মতো করে বাঁধের কথা বলছে, সেটা আদপে সমাধান কিনা তা নিয়ে অনেক প্রশ্ন থাকছে। বিশেষ করে যখন সুন্দরবনে এমন একটা জায়গা তৈরি হয়েছে যেখানে ভাঙা গড়ার খেলা এখনো চলছে, নতুন পাড় আজও তৈরি হচ্ছে, পুরানো পাড় ভেঙে পড়ছে। এর সাথে যোগ হয়েছে বিশ্ব উষ্ণায়ন, সুপার সাইক্লোনের সম্ভাবনা বেড়ে যাওয়া, সমুদ্রের জলতল বেড়ে যাওয়া ইত্যাদি বিষয়।
তাই আমাদের সুন্দরবন নিজের নিয়মেই শুধু আর সক্রিয় বদ্বীপ হয়ে নেই, বরং সাম্প্রতিক নানা কারণে হয়ে উঠেছে আরো ঘটনাবহুল ভাঙাগড়া সাক্ষী। শুধু ঝড় আর জলোচ্ছ্বাস নয়, আরো নানা সমস্যা ঘনিয়ে উঠেছে এই সুন্দরবনে। গ্রীষ্ম উষ্ণায়নের ফলে সমুদ্রের যে লেভেল সেটি বাড়তে থাকছে এবং 2050-এর দেখা যাচ্ছে যে গবেষণা দেখাচ্ছে 2050-এর মধ্যে ইন্ডিয়ার বেশ কিছু অঞ্চল এবং তার মধ্যে সুন্দরবনও পড়ছে যা জলের তলায় চলে যাওয়ার একটা ভীষণ বিরাট বড় সম্ভাবনা রয়েছে। জলের তলায় বলতে ঘন ঘন প্লাবনের শিকার, জোয়ারেই হয়তো বেশ কিছু জায়গায় জল ঢুকে পড়ছে, অনেকটাই বেসিক্যালি আগে যেখানে জায়গাগুলোতে জল ঢুকতো তার থেকে অনেক বেশি কিলোমিটার অন্তরে বেশি জল ঢুকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং একরকম ভাবে থাকার পক্ষে একেবারেই অযোগ্য হয়ে পড়বে এইসব এলাকাগুলো। তো আমাদের আস্তে আস্তে আমরা দেখতে থাকছি ক্লাইমেট চেঞ্জের ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে অনেক ক্লাইমেট রিফিউজিদের কথা আমরা শুনতে থাকছি। তো আগামী দিনে সরকারকেও সেই পদক্ষেপগুলো নিতে হবে যে আস্তে আস্তে মানুষকে সরিয়ে আনা। আমাদের এই সুন্দরবনে এখন প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষের বসবাস। পাশাপাশি জেলাগুলো থেকে কেউ জমি হারিয়ে, কেউ জীবিকা হারিয়ে একটু একটু করে নতুনভাবে বাঁচার আশায় ঘর বেঁধেছিলাম আমরা এই অঞ্চলে। আমাদের এই ভালোভাবে বাঁচার ইচ্ছার সঙ্গে জড়িয়ে আছে এলাকার নদী, জোয়ার ভাটার নিয়ম, ম্যানগ্রোভের প্রাচীর, পলি পড়ার নিয়ম, ঝড়, ক্রমশ বদলে যাওয়া সমুদ্র, আরও অনেক কিছু। এক কথায় মানুষ, নদী, বন, সমুদ্র নিয়ে এক অদ্ভুত জটিল প্রবাহ, যাকে না বুঝে হঠাৎ করে নেওয়া কোনো পদক্ষেপ, সেটা কংক্রিটের বাঁধ হোক বা অন্য কিছু, সেটা সমাধানের বদলে উল্টো বিপদ ডেকে আনার সম্ভাবনা কিন্তু প্রচুর। কিন্তু সমস্যা যত জটিলই হোক না কেন, সকলে মিলে ঘুরে দাঁড়াতে চাইলে সমাধানের একটা না একটা রাস্তা বেরিয়ে আসবেই এবং একদিন যুদ্ধ শেষে সফল আমরা হবই সুন্দরবনকে বা আমাদের ভালোবাসার ভাষায় বাদাবনকে বাঁচাতে। সদর বনবাসী মোরা মাছ ধরিয়া খাই, সদর বনবাসী মোরা মাছ ধরিয়া খাই। পেটের জ্বালা সইতে মোদের কোনো বাধা নাই, সদর বনবাসী মোরা মাছ ধরিয়া খাই। দেরি করে হলেও এটাই বলার যে বাদাবনকে বাঁচানোর আলোচনাগুলো শুরু হোক, আর সেই আলোচনা শুরু হতে পারে আপাতত হাতের কাছে পাওয়া একটা কবিতা দিয়ে। বাদার দেশে বড় হওয়া ভালোবাসার আগামীরা, তোমাদের হাসি মেঘ পাড়ে উঁকি দেওয়া সূর্যের মতো সুন্দর, তোমাদের ভাষা মৌহলের গানের মতোই মিষ্টি, তোমাদের চোখের দুটি খেয়ার মাথার মতো তীক্ষ্ণ, তোমাদের হাতের পেশি বাঘের মতোই তেজি, কেওড়া ফলের টক জিভে লাগলে যেমন মনে ফুর্তি লাগে, যেমন আনন্দ আসে পাঁকে হাত ডুবিয়ে একের পর এক মিনু মাছ তুলতে, তেমনি তোমাদের ঘরে ঘরে ডিঙা ভরা খুশি বয়ে আনত মাতলা বিদ্যাধরী। বাদার দেশে বড় হওয়া ভালোবাসার আগামীরা, তোমরা কি শুনেছ এই মাতলা বিদ্যাধরী যে এতদিন মাথার বিনুনির মতো শান্ত শীতল হয়ে বয়ে যেত? শোনা যাচ্ছে এইভাবেই চলতে থাকলে একে একে এইসব শান্ত নদীরা গোগ্রাসে গিলে ফেলবে গোটা বাদাবন। এখনের মতো কেবল ঘোলা জল নয়, তখন এই ঢেউ ছাপিয়ে যাবে তাল গাছের মাথা, সেই জল আর সরবে না। তোমাদের স্কুল, খেলার মাঠ, স্মৃতি, শৈশব, আনন্দ, দুঃখ, ভালোবাসা সবই ডুবে যাবে জলের তলায়। সাবধানতার ধ্বনি শোনা যাচ্ছে এখন থেকে।
কারণ এই মারণ কোটাল আর বেশি দূরে নেই। তোমাদের যৌবন হয়তো নদী পাড়ের কেওড়া ফলের স্বাদ পাবে না, মাতলার উপর ভেলা ভাসিয়ে মৌহলে আনন্দ পাবে না। শুধু তোমরা নও, তোমাদের পরবর্তী প্রজন্ম, তোমাদের নাতি নাতনি কেউই আর বাদা বন পাবে না। বাদা বন চিরকালের মতো চলে যাবে জলের অতলে, ডুবন্ত টাইটানিকের মতো। তোমাদের হয়তো নিজেদের কোনো গাঁ থাকবে না, দেশ থাকবে না। আঁচলের শেষে বাঁধা একটা কাগজের টুকরোতে দেশ শব্দটা লেখা থাকবে শুধু। বাদার দেশে বড় হওয়া ভালোবাসার আগামীরা, তোমরা কেঁদো না, তোমাদের ভয় নেই। আমি বনবিবি মা বলছি, এই বাদার প্রতি মায়ের মধ্যে আমি থাকি। আমি বলছি কিচ্ছু হবে না, আমি এই বাদায় কিচ্ছু হতে দেব না। তোমাদের বাবা জেঠুরা যখন মৌহলে যায়, আমি জেগে থাকি প্রতি রাতে বিনিদ্র পাহারায়। যখন আয়লা ঢুকে পড়লো দৌড় গোড়ায়, দুধের শিশু তোমরা তখন, গামছা দিয়ে কোলে বেঁধে সাঁতরে গেছি মাইল কয়েক। বন্ধা জমি চষে লবণ বার করেছি, ওই জমিতেই ফসল ফলিয়েছি রাত দিন পরিশ্রমে। আমি জানি আমরা পারবই, কোনো সংশয় নেই। হাত লাগাও তোমরা। বাইরের ধনকুবের বেনিয়াদের কাজকর্মে রেগে ফুঁসে উঠেছে আমার মেয়ের মতো বিদ্যাধরী মাতলা। তোমরা চিন্তা করো না, উপায় আছে। ত্রাণের লোভ দেখিয়ে বছরের পর বছর বেনিয়ারা আমাদের আর ব্রাত্য করে রাখতে পারবে না। কোনো সাময়িক রিলিফ চাই না আমরা চাই স্থায়ী সমাধান, বাঁচার অধিকার, আর শহুরে বাবুদের মতো সম্মান। না, আমরা আর পরগাছার মতো বাঁচবো না। শহর থেকে আসা প্যাকেট ভর্তি করুণার দিকে আমরা আর তাকাবো না। না, আমরা কেউ আর সোজা কথায় সোজা প্রচারে ভুলে থাকবো না। আমাদের ঘরের ছেলেরা আর নিরাপত্তা খুইয়ে বিদেশের মাটিতে ঘাম ঝরাবে না। আমাদের মেয়েরাও সামান্য নুন পান্তার জন্য অন্ধকারে ডুবে যাবে না। আমাদের একজনও আর জলবায়ু উদ্বাস্তু হবে না, আমি হতে দেব না। বাদার দেশে বড় হওয়া ভালোবাসার আগামীরা, শুনে রাখো তোমরা, আমরা পারবো, আমাদের পারতেই হবে। কারণ আমরা একা নই। শুধু আমরা নয়, আমাদের মতো লড়ে চলেছে মাজল জনগোষ্ঠী মার্শাল আইল্যান্ডে, পাপুয়া নিউগিনির মানুষেরা লড়ে চলেছে মালদ্বীপ, ক্যারিবিয়ান, লড়ে চলেছে সলমন দ্বীপপুঞ্জের তারও উপজাতি। বেনিয়ারা লোক লাগিয়ে প্রচার করবে এগুলো সব মিথ্যা। তারা বলবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে না, সমুদ্রের জলতল বাড়ছে না। মাতলার অসুখে তাদের কোনো হাত নেই, বিদ্যাধরী ওদের উপর রেগে নেই, সবই কাকতালীয়। ওরা বলে যাবে, ওরা বুঝিয়ে যাবে। ওরা বলবে বাদাবন শান্ত, ওরা বলবে মাজলরা খামোকা চিৎকার করছে, ওরা বলবে আসামে বছর বছর বন্যা মিথ্যে, বিহারের জলোচ্ছ্বাস মিথ্যে, চেন্নাইয়ে পানীয় জলের অভাব মিথ্যে, ইন্দোনেশিয়া পাকিস্তানের খরা বন্যা, ফিলিপাইন্স তিরিবাটি তুভালু সব সব কিছু মিথ্যে। কিন্তু ওদের এই মিথ্যে বুলি আর কিছুই লুকোতে পারবে না, কারণ সব গল্প বেরিয়ে পড়ছে আমাদের সামনে। দেরি করে হলেও আমাদের ঘুম ভাঙছে, আমরা জেগে উঠছি। বাদার দেশে বড় হওয়া ভালোবাসার আগামীরা, দুঃখিত আমি তোমাদের কাছে, কারণ তোমাদের আর নিশ্চিন্তির ঘুম নেই, হাত পা গুটিয়ে বসে থাকার দিন নেই। আমাদের জন্য এখন বিশ্বজুড়ে কথা উঠছে, চারিদিক থেকে সংহতির বার্তা আসছে। রাস্তায় অগন্তি মানুষ হেঁটে চলেছে আমাদের জন্য একটা চিন্তাহীন, ক্লান্তিহীন, সাহসী ভোরের দাবিতে। আমাদের ইঞ্জিনিয়ার ভাইয়েরা হাত বাড়িয়েছে, সুন্দরবনে এসে তারা গবেষণায় হাত লাগিয়েছে, আর আমাদের ডাক্তার ভাইয়েরাও এগিয়ে এসেছে।
তারা ভাবছে প্রতিকূল পরিস্থিতিতেও আমরা কিভাবে বেঁচে থাকব, কিন্তু আমরা জানি আমরা বেঁচে থাকব। আমরা বেঁচে থাকবো কেবল এই অসম লড়াইয়ের জন্য, আর আমাদের মায়ের মতো সুন্দর বাদাবনকে বাঁচানোর জন্য। আমরা পারবই। বাদার ভালোবাসার আগামীরা, দেখো আমরা সবাই একসাথে এই লড়াই ঠিক জিতে যেতে পারবো।